আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, এখন সিয়াম সাধনে আমরা সবাই ব্যস্ত। রমজান চলছে। রমজান একটা পবিত্র মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসটিতে সবাই কিন্তু রোজা রাখতে চায়, কিন্তু অনেকে আছেন যে পেপটিক আলসার অজুহাতে রোজা রাখেন না। আবার অনেকে হয়তো পেপটিক আলসার হয়েছে, আমরা তখন নিষেধ করি একটা পর্যায়ে আসলে। তো কি করব কি করব না, এইসব নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট প্রফেসর ডক্টর ফারুক আহমদকে। প্রফেসর ফারুক আহমদ, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রমজান কেমন চলছে? ইনশাআল্লাহ ভালো চলছে। আসলে ওয়েদারটা সুদিং, মোটামুটি ভালো। তা আমার মনে হচ্ছে যে খুব একটা কষ্ট রোজাদারদের হচ্ছে না। তো যেই কথাটা বলছিলাম যে পেপটিক আলসার অজুহাতে অনেকে আছে বলে অনেকে অজুহাত দেখায় যে আমি তো, আমার পেপটিক আলসার আছে, আমি রোজা রাখতে পারবো না। কথাটা কি মানে সত্যতা আছে এর মধ্যে? ধন্যবাদ আপনাকে। পেপটিক আলসার রোগটা একটা অত্যন্ত কমন রোগ এবং অত্যন্ত পরিচিত রোগ। এই রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই রোগের বিষয়ে একটা প্রচলিত ধারণা আছে যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে বা উপবাস করলে এই রোগ তৈরি হয়, বা এই রোগ যাদের আছে তাদের জটিলতা গুলো বেশি হয়। প্লাস হলো এমনিও যাদের পেপটিক আলসার রোগ আছে, ওরা যদি না খেয়ে থাকে তাহলে তাদেরও হয়তো জটিলতা গুলো বেশি হয়। এরকম একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো যে ধারণাটার বৈজ্ঞানিক ভিত্তি আছে কি নাই। প্রধানত হলো যে আমি যদি বলি যে কেউ যদি রোজা রাখে, তার মানে কেউ যদি ফাস্টিং থাকে দীর্ঘক্ষণ 10 ঘন্টা 12 ঘন্টা এরকম, তাতে তার কিন্তু পেপটিক আলসার হয়ে যাবে এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। সুতরাং কারো এটা ভয় পাওয়া উচিত না যে আমার পেপটিক আলসার রোগ নাই, কিন্তু আমি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থেকে রোজা রাখি তাহলে আমার পেপটিক আলসার রোগ হয়ে যাবে। এই ভয় পাওয়ার কোনো ভিত্তি নাই, এটা ভিত্তিহীন। সুতরাং কেউ রোজা রাখতে চাইলে এই নির্ভয়ে রোজা রাখতে পারবেন। দ্বিতীয়ত হলো যে কারো যদি পেপটিক আলসার রোগ থাকে সে রোজা রাখতে পারবে কিনা, এখানে কিন্তু কিছুটা ধরেন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটা কিন্তু মোটামুটি বিভিন্ন স্টাডি আছে, খুব বেশি আছে তা না, আমাদের দেশেও একটা দুটো স্টাডি আছে। দেখা যাচ্ছে যে রোজার সময় যাদের পেপটিক আলসার রোগ থাকে, একটিভ আলসার যাদের আছে, এদের কিন্তু ধরেন রক্তপাত হওয়া, ব্লিডিং পেপটিক আলসার বেশি হয়, তাদের কিন্তু পারফোরেশন হয়, আমরা মানে অন্ত্র ছিদ্র হয়ে যায় অনেক সময়, সেটাও কিন্তু রোজার সময় একটু বেশি হয়। কিন্তু এটা এখানে একটা ভালো বিষয় আছে যে কেউ যদি পেপটিক আলসার রোগ জানে যে তার আছে, সে কিন্তু ওষুধ, আমাদের বাজারে যেসব ওষুধগুলো আছে, এই ওষুধ যে কোনো একটা ওষুধ, সবগুলো ওষুধই খুবই ভালো ওষুধ, কার্যকরী ওষুধ, যে কোনো একটা ওষুধ যদি প্রোটন পাম্প ইনহিবিটর, এই ওষুধগুলো যদি সে খায়, সে কিন্তু নির্বিঘ্নে রোজা রাখতে পারবে। তার ওষুধটা খাইলে তার এই জটিলতাগুলা অন্য মানুষের চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এটা একটা ভালো দিক। আর দ্বিতীয়ত আমরা বলি যে কারো যদি সন্দেহ থাকে যে হ্যাঁ আমার পেপটিক আলসার রোগ আছে বা যে রোগ থাকতে পারে, তার উচিত হবে যে রোজার আগেই সে এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো চিকিৎসা করে নেওয়া। চিকিৎসা শেষ করে কিন্তু সে রোজা একদম নির্ভয়ে রাখতে পারছে। এখন যদি কারো মানে রোজা অবস্থায় মানে ব্লিডিং পেপটিক আলসার, যেটাকে বলি অ্যাক্টিভ পেপটিক আলসার, এই অবস্থায় কি রোজা রাখা ঠিক হবে? এটা দেখেন, আমরা বলি যে আপনার যদি ধরেন স্বাস্থ্যের অবস্থা এরকম একটা হয় যে আপনার যদি আরেকটা ইনজুরি হয়, আরেকটা ট্রমা হয়, আরেকটা রোগ হয়, তাহলে আপনি টলারেট করতে পারবেন না। মনে করেন যে একটা রোগী, একটা মানুষের বয়স বেশি, তার হার্ট ডিজিজ আছে, তার ডায়াবেটিস আছে, তার কিডনি সমস্যা আছে, তার পেপটিক আলসার রোগ আছে, তার পেপটিক আলসার রোগটা যদি কোনো জটিলতা হয়, যেমন ধরেন একটু আগে বললেন যে রক্তপাত হওয়া বা অন্ত্র ফুটা হয়ে যায়, এরকম যদি হয়, তার কিন্তু সে টলারেট করতে নাও পারে। এরকম মানুষকে কিন্তু আমরা অনেক সময় বলি যে না, ঠিক আছে, ইট ইজ বেটার যে আপনার রোজাটা রাখবেন না। রোজা রাখে সে পরেও করতে পারবে, আমাদের ধর্ম এটা ডিরেকশন দেওয়া আছে। সুতরাং এরকম অবস্থায় আমরাও অনেক সময় বলি যে না, ঠিক আছে, রোজাটা আপনারা তখন না করেন যে না, আপনি সুস্থ হন তারপরে কাজা রোজা আদায় করে। এরকম না হলে কিন্তু আদারওয়াইজ হেলদি মানুষের কিন্তু রোজা রাখতে কোনো সমস্যা নাই। এবং পেপটিক আলসার রোগ যদি জানা থাকে বা আছে মনে করে, তাহলে তাকে আমরা একটু আগে যে ওষুধগুলোর কথা বললাম, প্রোটন পাম্প ইনহিবিটর, এই ওষুধগুলো খাইলে কিন্তু সে মোটামুটি নির্বিঘ্নে রোজা রাখতে পারবে। আমরা দেখেছি যে খুব বেশি মানসিক অশান্তি থাকলে বা এই যে মানুষের মধ্যে যে অশুভ প্রতিযোগিতা, আরো চাই আরো খাই, এই যে এরকম উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়, তখন তো আরো মানে পেপটিক আলসার এটা অ্যাগ্রাভেট করে। কিন্তু রোজার মাসে তো এই অশুভ প্রতিযোগিতাটা থাকে না, তাই না? সেগুলো তো রোজার অনেকগুলা ভালো দিক, মানে স্বাস্থ্যের উপরও ভালো অনেক দিক আছে। তেমন যেটা বললেন, এটা তো একটা অন্যতম বিষয়।
আর এই যে মানুষের অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস এবং আনডিউ বেশি টেনশন, বেশি অশুভ প্রতিযোগিতা। এগুলোতে কিন্তু পেপটিক অ্যাসিডের উপর এগুলো কিন্তু নেগেটিভ ইফেক্ট আছে। সুতরাং কেউ যদি মানসিকভাবে এরকম কাম এন্ড কোয়াইট থাকে, ডেফিনেটলি সবাই কাম এন্ড কোয়াইটই থাকে। আমরা চেষ্টা করি রোজার মাসে মানুষের একটা দিকে নজর থাকে, রোজার ভালো মতো রাখা, আল্লাহর দিকে নজর থাকা, আল্লাহকে সন্তুষ্ট রাখা। তখন মানে ধরেন অন্যান্য পার্থিব চিন্তাগুলো একটু হয়তো কম থাকে। তো সেই হিসাবে কিন্তু রোজার সময় এটা এইসব রোগে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আছে, যে না ঠিক আছে এইসব সিমটম গুলো কম হইতে পারে। অথবা আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন ধূমপায়ী, দেখা যায় যারা ধূমপান করে তাদের মধ্যে পেপটিক আলসারটা একটু বেশি হয়। তো এই যে 14 ঘন্টা 16 ঘন্টা সে না খেয়ে ধূমপান না করে থাকলো, বাকি সময়টা তো সে তার যদি মানসিক শক্তিকে ব্যবহার করে, সে হয়তো ধূমপান আর করলো না, তাতে তো পেপটিক আলসার হিলিং হওয়ার জন্য একটা ভালো উপায় হচ্ছে রমজান। আপনি সঠিকই বলেছেন। এই যে স্মোকিং কিন্তু পেপটিক আলসারের উপরে একদম ধরেন অল আউট ইফেক্ট আছে। যে পেপটিক আলসার তৈরি করা, পেপটিক আলসারের সিমটম গুলো তৈরি করা, পেপটিক আলসারের জটিলতা গুলো তৈরি করা, পেপটিক আলসারের ওষুধ যে আমরা ইউজ করি, এত কার্যকরী ওষুধ দেখেন, কিন্তু স্মোকারদের কিন্তু এই ওষুধগুলো কম কাজ করে বা হিল হইতে অনেক বেশি সময় লাগে। তাহলে স্মোকিংটা কিন্তু সাংঘাতিক ডেলেটেরিয়াস। তো আমরা মনে করি যে পেপটিক আলসার রোগী বা এমনিও সাধারণ মানুষও রোজার সময় কিন্তু একটা সময় সুযোগ, যে কেউ যে চায় যে এই জিনিসটা আমি ছাড়তে চাই, তাহলে কিন্তু এটা একটা অন্যতম ভালো সুযোগ। শুধু মানে ধূমপান না, আমরা জর্দা, পান, সুপারি, এগুলো তো পেপটিক আলসার, এটা করসিভ একটা অ্যাকশন, তো ইফেক্ট আছে খাদ্যনালীতে বলুন, পাকস্থলীতে বলুন। এগুলো তো ছাড়ার একটা উত্তম সুযোগ কিন্তু রমজান বয়ে নিয়ে এসছে। আমরা মনে করি তাই যে কেউ ছাড়তে চান, তাহলে রমজান একটা অন্যতম ভালো সময়, সুযোগ, প্রকৃষ্ট সময়। এটা একটু ইউটিলাইজ করলে কিন্তু আপনি এইসব নেশাজাতীয় জিনিস থেকে দূরে থাকতে পারবেন। আরেকটা হচ্ছে যে সারাদিন এই যে আমরা উপবাস থাকছি, আমাদের যে দেখা যাচ্ছে যে অ্যাসিড সিক্রেশন কম হচ্ছে, মানে পেটটা, নাড়ি ভুঁড়িটা একটা রেস্টে থাকছে, এই রেস্টটাও তো একটা হিলিং এর বড় কাজ করছে। ডেফিনেটলি এটা কিন্তু আসলে বলা হয় যে এটা আমি ভুলে গেছি, হিপোক্রেটিস সাহেবের উক্তি সম্ভবত, যে ডিউরিং ফাস্টিং ডিজিজ উইল অলসো বি ইন ফাস্ট। সেইটি তোমার রোজা রাখলে রোগগুলো রোজা রাখবে। এবং যদি আপনি অনেকক্ষণ ফাস্টিং থাকেন, তাহলে আমাদের যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে, এগুলো কিন্তু অনেকগুলা ধ্বংস হয়ে যায়, টক্সিক এজেন্টগুলো ধ্বংস হয়ে যায়। তাহলে ডিউরিং ফাস্টিং ডিজিজ উইল বি অলসো ইন ফাস্টিং, এবং উইথ ফাস্টিং আপনার ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলা অনেক ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা তো একটা অন্যতম ভালো দিক। এটা কিন্তু দেখেন, এটা এপ্রিসিয়েট করেছে কি নন মুসলিমরা, খ্রিস্টানরা কিন্তু রোজা রাখে, ওরা ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু রোজা আছে। হ্যাঁ, রোজা এখন আমাদের দেশে ধরেন রোজা চালু হয়েছে, মুসলমানদের রোজা চালু হয়েছে ধরেন 1500 বছর আগে। আর এই ইন্টারমিটেন্ট ফাস্টিং মাঝে মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সময় যে 13, 14, 15 যেটা আয়ামে 20, তখনই আল্লাহ চালু করে দিয়েছিলেন। তারপর বিভিন্ন নবীর সময় সূরা বাকারাতেও আছে যে আমি রোজা তোমার জন্য আমি ফরজ করলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী। সেরকম জানেন রোজারও আমরা যেটা ইতিহাস দেখি, যে রোজারও আগে থেকে কিন্তু খ্রিস্টান বা নন মুসলিমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে, এবং অন্যান্য হিন্দুরা করে, এখনো করে, খ্রিস্টানরা তো করেই। এবং একজন জাপানি একজন ভদ্রলোক তো নোবেল পুরস্কার পেল ফাস্টিং এর উপর কাজ করে, কিন্তু সে অটোফেজের উপর কাজ করে। তো এই যে মানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে এই অশুভ প্রতিযোগিতা যে কথা বলছিলাম, এটা তো অনেক কমে। আরেকটা কথা প্রফেসর ফারুক, যে আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম, তখন দেখতাম রোজার মাসে তখন তো এই ওমিপ্রাজল বা এই যে প্রোটন পাম্প ইনহিবিটর আসে নাই, তখন তো ওই অ্যান্টাসিড সিরাপ দিয়ে চিকিৎসা করা হতো। তো পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার রোগী দেখতাম, আমরা নাইট ডিউটি করতাম যখন, প্রচুর পারফোরেশন অফ পেপটিক আলসার। এখন কিন্তু এখনকার যে ডাক্তাররা যারা ডিউটি করে, এরকম পাই না, একবার বোর্ড লাইক যে শক্ত হয়ে যায়, পেটটা শক্ত হয়ে যায়, এরকম তো এখন আর পাওয়া যায় না। এটা কিন্তু আপনি সঠিকই বলেছেন। এটা ধরেন ডাটা যদি আমরা দেখি, একটা সময় ছিল কিন্তু বাংলাদেশ থেকে যতগুলো পাবলিশ ডাটা আছে, আমাদের বাংলাদেশে কিন্তু পেপটিক আলসার রোগের ইনসিডেন্স প্রিভিলেন্স সবচেয়ে বেশি ছিল। এটা ধরেন 85 এর যে ডাটা আছে, সেখানে প্রায় 15% লোকের পেপটিক আলসার ছিল, যেটা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ছিল। কিন্তু আমাদের এখন অভিজ্ঞতা হলো যেটা ইট হ্যাজ ড্রপ ডাউন টু 3 to 4%। আমরা এখন এন্ডোস্কোপি করি, যেটা এন্ডোস্কোপি করে পেপটিক আলসার ডায়াগনোসিস করা হয়। আমরা এন্ডোস্কোপি করে আমরা খুব রেয়ারলি এখন কথা শুনবো প্রফেসর ফারুক আহমদ। একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার কথা বলছি, পেপটিক আলসার নিয়ে কথা বলছি। আর আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং লিভার রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফারুক আহমদ। প্রফেসর ফারুক আহমদ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা আমরা বিরতির আগে বলছিলাম যে পেপটিক আলসার পারফোরেশন অনেক আগে অনেক বেশি পেতাম, তো এখন অনেক কমে গেছে। তো এটার কি ওমিপ্রাজল বা যে প্যান্টোপ্রাজলের ফলশ্রুতিতে এটা হয়েছে? ডেফিনেটলি আমি আপনার সাথে একমত। আমাদের ডাটাও কিন্তু সেরকম যে পেপটিক আলসার রোগের এখন কিন্তু প্রাদুর্ভাব আগের চেয়ে অনেক কম। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা এন্ডোস্কোপি করি, যেটা এন্ডোস্কোপি দিয়ে কিন্তু এটা ডায়াগনোসিস করা হয়। সেই এন্ডোস্কোপিতে আমরা এখন কিন্তু খুব কমই পেপটিক আলসার বা টিপিক্যাল আলসার পাই। এটা হলো একটা দিক। আর পাশাপাশি যে জটিলতাগুলোর মধ্যে রক্তপাত হওয়া বা এই যে পারফোরেশন হওয়া, এগুলো কিন্তু আসলে পারফোরেশন আমাকে যদি বলেন, আমি ধরেন গ্যাস্ট্রোএন্টারোলজিতে কাজ করি বিগত 30-35 বছর। তো 35 বছরে আমি একটা বা দুইটা হয়তো পেয়েছি। আমি যখন ইন্টার্নি করি মনে আছে, মানে একদম জুনিয়র ডাক্তার মিটফোর্ড হাসপাতালে, তখন রাত্রে আমাদের নাইট ডিউটি পড়তে দেখতাম যে পারফোরেশন নিয়ে রোগীরা এসছে। রোজার মাসে বেশি, বিশেষ অন্য মাসে আসতো, কিন্তু রোজার মাসে আমরা বেশি পেয়েছি। একদম বোর্ড লাইক রিজিডিটি নিয়ে আসছে, এক্সরে করলে দেখা যাবে টিপিক্যাল পারফোরেশন, সঙ্গে সঙ্গে ওটিতে পাঠিয়ে দিয়েছি আমরা। তো এখন তো আর সেগুলো নতুন ডাক্তার। এটা তো আপনি বলছেন আপনার টাইমে, আমার ধরুন টাইমে আর একটু পরে, আমরা যখন 89 ইন্টার্নি করি, আমরা কিন্তু তখন প্রচুর রোগী, পারফোরেশন রোগী পেতাম, প্রচুর ব্লিডিং পেপটিক আলসার রোগী পেতাম। কিন্তু এখন কিন্তু এগুলো ঘটনা নাই। ব্লিডিং পেপটিক আলসার রোগী তো পাওয়া যায়, পারফোরেশন চেয়ে বেশি পাওয়া যায় এখন, কিন্তু হইলো আগের চেয়ে এটা অনেক অনেক কম। এবং এটা প্রধানত হয়েছে যে আমরা এই যে কার্যকরী ওষুধগুলো ব্যবহার করা হয়। আর আলসারের কিন্তু ট্রেন্ড আছে, যে ট্রেন্ডটাতে ফ্লাকচুয়েশন কিন্তু হয়। এটা হিস্টোরিক্যালি দেখা যায় যে অনেক দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা একসময় বেশি ছিল, আস্তে আস্তে কমে গেছে। নানান ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা তো ডেফিনেটলি যে এই ওষুধগুলো ইউজ করা, যে জীবাণুবাহিত, যেহেতু এটা জীবাণু সব দেশে সমানভাবে থাকে না, আমাদের মধ্যে দেশে তো জীবাণু বেশি আছে, অন্য দেশে কম থাকে। এইসব কারণে বোধহয় পেপটিক আলসার অনেকে আছে যে ওমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল বছরের পর বছর খেয়ে যাচ্ছেন, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলি, মিডিয়াতে কথা বলি বা অন্য জায়গায় কথা বলি। এটা তো ডেফিনেটলি এই ওষুধগুলো অত্যন্ত ভালো ওষুধ এবং কার্যকরী ওষুধ, অত্যন্ত সেফ ওষুধ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেফ ফর সার্টেন ডিউরেশন। আমরা এগুলো সাধারণত 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ এরকম দেই। এর চেয়ে বেশি কিন্তু নরমালি প্রয়োজন হয় না, বা আমরা দেই না, খুব রেয়ারলি প্রয়োজন হয়। এটা বলা হয় যে কেউ যদি এটা লং টাইম ইউজ করে, তার কিন্তু নানা রকম প্রতিক্রিয়া হয় এবং শরীরের ম্যাক্সিমাম সিস্টেমে কিন্তু এইটার বিরূপ প্রতিক্রিয়া হয় বলে এটা কিন্তু লং টার্ম ইউজ করার এগেইনস্টে অথরিটি কিন্তু রেড সিগন্যাল দিয়েছে। তার মানে বিপজ্জনক। তো সুতরাং কারোর না বুঝে এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী দীর্ঘদিন খাওয়া কোনোভাবে, চিকিৎসকের পরামর্শ যে একটা নির্দিষ্ট সময়ে সেটা করা। এবং যদি কারো কোনোদিন বেশি খাওয়া প্রয়োজন, সেটা একমাত্র এই ওষুধগুলো যারা ভালো বুঝে বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ অনুযায়ী তার খাওয়া উচিত। আদারওয়াইজ কোনোভাবেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী খাওয়া মোটেই উচিত না। অনিদ্রা, অনেক আসে, স্লিপলেস নাইট কাটাচ্ছে, অনিদ্রা কি পেপটিক আলসার কি বাড়িয়ে দিতে পারে? এটা কিন্তু পেপটিক আলসারের সাথে রাতের খুব ভালো একটা সম্পর্ক আছে। যেমন ধরেন, এটা খুব ক্লাসিক্যাল সিমটম গুলা যা হয়, একটা নকটার্নাল পেন হয়, মানে শেষ রাতে 1টা-2টার দিকে রোগী ঘুম থেকে জেগে যায়, পেইনে উঠে বসে থাকে, পানি খায়, অ্যান্টাসিড খায় বা খাওয়া দাওয়া খায়, তখন কমে যায়। তার মানে লেট নাইটের দিকে কিন্তু অ্যাসিড সিক্রেশন গুলো একটু বেড়ে যায় এবং প্রবলেম গুলা তখন বেশি হয়। এটা কিন্তু আর্লি টু বেড, এটাই বেটার। এটা তো ডেফিনেটলি আর্লি টু বেড, আর্লি টু রাইজ, ম্যাক্সিমাম হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু আজকাল কত এখন তো এগুলো কেউ হয়তো মানে না, কিন্তু আসলে দেখেন যারা মানে ওরা কিন্তু অ্যাট লিস্ট হেলথের দিক থেকে বেটার ভালো আছে, সুন্দর একটা ঘুম হয়। রাইট। সেই ইফতারের ব্যাপারে আসছি, ইফতারটা একজন পেপটিক আলসার রোগীর কেমন হওয়া উচিত? এটা দেখেন, আমরা যেটা ট্রেডিশনাল একটা জিনিস আছে, আর একটা হলো ধর্মের ডিরেকশন গুলো কি। ধর্মের ডিরেকশন কিন্তু রোজার সময় পরিমিত খাবারটা পরিমিত খাইতে হবে, সুষম খাবার খাইতে হবে এবং সহজ পাচ্য খাবার খাইতে হবে, এবং যে খাবারটা আপনি খেয়ে অভ্যস্ত, অ্যাকাস্টম ফুড, সেটাই আপনি খাবেন। কিন্তু আনফরচুনেটলি রোজার সময় আমাদের দেশে পার্টিকুলার আমরা দেখি যে রোজার সময় মানুষ ভুরি ভোজ করতে পছন্দ করে, বিভিন্ন আনএকাস্টম ফুড খায়, যেটা রোজার সময় খায়, অন্য সময় হয়তো খায় না। বাজি পোড়া গুলো যেগুলো আমরা খাই, রোজার সময় পেঁয়াজ, বেগুনি, এইসব কাবাব,
অনেক কিছু আছে যেগুলো আপনি সারা বছর তো আপনি মানুষ পুরান খায় না। টাউনের মানুষের তো চকবাজার ইফতার না হ্যাঁ, হলে তো তো এইটা রোজার চলবেই না। সময় কিন্তু ধর্মেও কিন্তু এরকম ডিরেকশন দেওয়া আছে যে আনকাস্টম ফুডটা অ্যাভয়েড করা, যে ফুডটা আপনার ইজি হজম হয় সেটা অ্যাভয়েড করবেন, পরিমিত পরিমাণ খাবেন এবং সহজ পাচ্য খাবার এবং ব্যালেন্স ডায়েট খাবেন, সবগুলো থাকতে হবে। আপনার প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, পানি, মানে ইলেকট্রোলাইট সবকিছু সব যেন থাকে, সব সুষম। সুষম খাবার খাইতে হবে এবং এটা খাওয়াই কিন্তু উচিত। তাইলে কিন্তু ধরেন রোজার যে ডিরেকশন, ধর্মীয় ডিরেকশন, সেটা আপনার মানা হইলো, প্লাস আপনার কিন্তু স্বাস্থ্য দিক থেকে এটাতে আপনার বেনিফিট বেশি হবে। বড়িবোজ করা শুধু রোজা না, রোজার বাইরেও কিন্তু বড়িবোজ করা বড়িবোজ কোনোভাবেই উচিত না। সব সময়ের বড়িবোজটা জন্যই। আনসাইন্টিফিক, এটা কোনোভাবেই কারো বড়িবোজ করা উচিত না এবং রোজার সময় তো এবং অবশ্যই ইসলামে তো না। আছে পেটে একটু জায়গা খালি রাখতে রাইট, হবে, আমাদের ধর্মে আছে যে 3 ভাগের 1 ভাগ আপনার খালি থাকবে খালি পেট, থাকবে পেট। ফুল স্টমাক খাওয়ার সেটাই। বিষয়ে আমরা আর দেখা discuss যাচ্ছে করব। যে অনেকেই আছে এই যে তৈলাক্ত খাবার খেয়ে, বিশেষ করে সেহরির সময় অনেকে খায়, অনেকে বাইরের রেস্টুরেন্টে গিয়ে খায়, দেখা যায় হাইপার অ্যাসিডিটিতে ভুগছে, সারাদিন হয়তো একটা বেলচিং হচ্ছে, পেট ফেঁপে আছে, মানে একদম পেটের বিভিন্ন রকমের বদহজম তৈরি হচ্ছে। এগুলির ব্যাপারে কিছু বলবেন নাকি? এটা দেখেন, রোজার সময় আমরা বলি যে রোজার সময় মানুষের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। ধরেন ডায়েটের শিডিউলটা চেঞ্জ হয়, টাইমিংটা চেঞ্জ হয়, ডায়েটের কোয়ালিটি চেঞ্জ হয়, পরিমাণ চেঞ্জ হয়, আপনার স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়, রাত্রেবেলা খেতে সবকিছু হয়, একটা সবকিছু পরিবর্তন মিলে চেঞ্জ যেতে হয়। এখানে কিন্তু একটা একটা ডিসহারমনি হওয়ার সম্ভাবনা এমনি থেকে যায়। এমনি থেকে। আর সেখানে যদি আপনি খুব আনসাইন্টিফিক ডায়েট শিডিউল বা ডায়েট কম্পোনেন্ট নেন, সেখান থেকে তার বেশি হবে। এই জন্য বলা হয় রোজার সময় আসলে সহজপাচ্য খাবার, কাস্টম ফুড, যে খাবারটা খেয়ে আমি অভ্যস্ত, এটা খাওয়া, ভুরিভোজ না করা এবং স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড এগুলো একটু অ্যাভয়েড করা, এগুলো কিন্তু আমরাও বলি, ধর্মেও কিন্তু এরকমই ইঙ্গিত দেওয়া আছে। সুতরাং এটা বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নাই যে রোজার সময় আপনার পেটের গন্ডগোল বেশি হতে পারে বিকজ আপনার লাইফস্টাইল এবং ডেইলি রুটিন চেঞ্জ হতে পারে। সেইটা অ্যাভয়েড করার জন্য আপনাকে এরকম ভাবে যদি খায় কেউ, তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো হবে না। চলতে হবে এগুলো, মানে নিয়ম মাফিক চলতে হবে। নিয়ম সেহরির মাফিক সময়টা তো একই অবস্থা, সেহরির সময়ও একেবারে মানে খুব বেশি করে খেলাম, তাতে তো সেটা কিন্তু অবশ্যই না, মানে ভুরিভোজ কোনোভাবেই করা যাবে না। করা যাবে না, এবং সেরের সময় বলা আছে যে একটু কম খেতে হবে এবং খাওয়ার পর পর শোয়া যাবে না, শোয়া যাবে না। খেয়ে নামাজ টামাজ পড়ে শুতে হয়। তার মানে একটা গ্যাপ লাগবে। নর্মালি কেউ যদি পারে 3 ঘন্টা গ্যাপ, 3 ঘন্টা না হোক অ্যাটলিস্ট 2 ঘন্টা গ্যাপ, এরকম গ্যাপে তারপরে যে তাকে শুইতে হবে। কারণ ওই যে যাদের হাইটাস হার্নিয়া আছে, তাদের তো দেখা রিফ্লাক্স, যাচ্ছে শুয়ে পড়লো, রিফ্লাক্স এসোফেজিটিস, অ্যাসিড পেপসিন বেয়ে বেয়ে উপরে উঠছে, রাইট, টক ঢেকুর উঠছে, বেলচিং গলা বিভিন্ন জ্বালা গলা পোড়া বুক জ্বালা। হয়, আর তখন তো এমন অবস্থা যে রোজা রেখে ফেলেছি, তখন হুম, তো আমি একটা ওষুধ খাওয়া যায় না। ওষুধ খেতে পারবো না, অ্যান্টাসিড সিরাপও খেতে পারবো না। তখন তো ওই ওই কষ্টকে নিয়েই সারাটা দিন তাকে মানে রাইট, কাটাতে হবে। তো সেই জন্য সতর্কতা এবং সচেতন ভাবে ইফতার, সেহরি এগুলো করে নেওয়া ভালো মনে করি। আমরা কিন্তু তাই সবাইকে বলি যে হ্যাঁ, রোজার সময় আপনি রোজা রাখবেন, কিন্তু খেয়াল করে রাখবেন যে খাবারটা যেন আপনার সায়েন্টিফিক হয়, খাবারটা যেন সেটাই। আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না হয়। আরেকটা জিনিস যেটা আমরা বারবার লক্ষ্য করি, ইফতার করেই সিগারেটটা খাবে এবং কন্টিনিউয়াসলি খেতে থাকবে সেহরি পর্যন্ত। মানে এত 12 ঘন্টা 14 ঘন্টা আপনি ধূমপান না করে থাকলেন, বাকি সময়টা ধূমপান করলেন না। এই প্র্যাকটিসটা করলে তো পরবর্তী 11টি মাস আপনি পুরোপুরি অধূমপায়ী হয়ে থাকছেন। এই মানে না, এটা তো আমরা আগে বললাম যে এটা একটা সুযোগ যে আপনার সুযোগ, ধূমপান পরিত্যাগ করার একটা মানে এটা অন্যতম বারবার ভালো বলার সুযোগ। উদ্দেশ্য হচ্ছে যে ধূমপান আপনি একদম বন্ধ করতে হবে, আমরা মনে মদ্যপান করি যে বন্ধ যে করতে কোনো হবে। মূল্যে মানুষের ধূমপান পরিহার করা উচিত। সেটাই। ধূমপানের কোনো পজিটিভ দিক তো নাই। না, ধূমপানে সবই খারাপ দিক। ক্ষতি করে না এমন কোন সিস্টেম শরীরে নাই। সেটাই, ব্রেন সেটাই। থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় ধূমপানে কিন্তু ক্ষতিকারক প্রভাব আছে। ক্ষতিকারক প্রভাব আছে। এবং আমরা কিডনি স্পেশালিস্টের সঙ্গে কথা বলে দেখেছি যে কিডনি ফেইলিউরের এখন বড় কারণ ধূমপান। স্মোকিং। মানে ধূমপান মানে এমন একটা কুঅভ্যাস যে সমস্ত কিছু রোগের জন্ম দিচ্ছে, রোগকে বাড়িয়ে দিচ্ছে, হার্ট অ্যাটাক করছে, সিওপিডি, আমাদের যে আমি বক্ষব্যাধির চিকিৎসক, সিওপিডি করছে। প্রফেসর ফারুক আহমদ অনুষ্ঠানে এসেছেন, এই রমজান মাসে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রফেসর ফারুক আহমদ যা বললেন এগুলি যদি অক্ষরে অক্ষরে পালন করেন, আপনি একজন পেপটিক আলসারের রোগী রোজা রাখতে পারবেন এবং যাদের যাদের বিভিন্ন পেটের সমস্যা আছে তারা ভালো মতো বাকি রোজাগুলোকে কাটাতে পারবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।